হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সাম তো তোমাদের শুরু হয়ে যাচ্ছে 3 আগস্ট থেকে। তোমরা প্রত্যেকে আশা করি জানো, যাদের প্রথম দিকে পরীক্ষা আছে তাদের কিন্তু অ্যাডমিট কার্ডও রিলিজ হয়ে যাওয়ার কথা। তো আমার মনে হলো যে তোমাদের সায়েন্সের যে ক্লাসগুলো আগে করানো হয়েছিল তার একটা কুইক রিভিশনের সিরিজ যদি তোমাদের জন্য লঞ্চ করা হয়, তাহলে তোমরা এক্সামের আগে একটু হেল্পফুল হবে। তো সেই কারণের জন্য আমার এই যে সিরিজটা আমি এটাকে আবার রিলঞ্চ করছি। এখানে আমরা সায়েন্সের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলোকে আমরা রিভাইজ করব, সেই কোশ্চেনগুলোকে আমরা রিভিশন করব কুইক। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে নিচের কোন ভৌত রাশিটি একটি স্কেলার রাশি, এর মধ্যে কোনটা একটা স্কেলার রাশি? দ্রুতি, বেগ, বল এবং হচ্ছে ভরবেগ। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, দ্রুতি। দেখো অনেকে কিন্তু স্পিড আর যে ভেলোসিটি আছে সেটাকে কিন্তু এক জিনিস মনে করো, কিন্তু মনে রাখতে হবে যে স্পিড মানে কিন্তু হচ্ছে দ্রুতি আর ভেলোসিটি মানে কিন্তু হচ্ছে বেগ, ঠিক আছে? এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 2 নম্বর প্রশ্ন। কোনো বস্তুর ওজন পৃথিবীর কোথায় সব থেকে বেশি হয়? তো কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটার যে ওজন হবে সেই ওজনটা কোথায় সব থেকে বেশি হবে? দেখো এখানেও কিন্তু তোমাদের একটা মিসকনসেপশন থাকে ভর এবং ওজনের মধ্যে, ঠিক আছে? কোনো একটা জিনিসের ভর সেটাকে কিন্তু আমরা মাস বলে ডিনোট করি, সেটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না। সেটা তুমি যে কোনো জায়গায় নিয়ে যাও বিশ্বব্রহ্মাণ্ডের, সেটা কিন্তু একই থাকবে। পরিবর্তন হয় কিন্তু ওজন। ওজন সমান সমান কি হয়ে থাকে? ওজন সমান সমান কিন্তু mg হয়ে থাকে, অর্থাৎ যে আমাদের মাসটা থাকে, যে ভর থাকে, সেই ভরের সাথে যে জি এর মান অর্থাৎ যে গ্র্যাভিটি, সেটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা ওয়েট পাই। আর কোনো একটা জিনিসের যে ওয়েট সেটা কিন্তু সব থেকে বেশি থাকে মেরু অঞ্চলে, অর্থাৎ সেটা যেখানে অবস্থান করছে, পৃথিবীর ক্ষেত্রে হলে পৃথিবীর মেরু অঞ্চলে কিন্তু তার ওয়েট বা আমরা যেটাকে বলতে পারি ওজন, সেটা কিন্তু সব থেকে বেশি হয়ে যায়। আর সব থেকে কম কোথায় হয়? সব থেকে কম কিন্তু হয় পৃথিবীর কেন্দ্রে, ঠিক আছে? পৃথিবীর কেন্দ্রে কিন্তু কোনো বস্তুর ওজন প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে, ঠিক আছে? কিন্তু ভর শূন্য কিন্তু হতে পারে না। যদি পরীক্ষায় কখনো কোশ্চেন দেয় যে কোনো বস্তু কি ভর শূন্য হতে পারে, কখনোই হতে পারে না। কোনো বস্তু ওজন শূন্য হতে পারে কিন্তু ভর শূন্য কিন্তু হতে পারে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 3 নম্বর প্রশ্ন। রকেটের গতি এবং উৎক্ষেপণ নিউটনের কোন গতিসূত্রের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে? তো আমরা জানি নিউটনের মোট 3টে ল আছে। একটা হচ্ছে প্রথম গতিসূত্র, একটা দ্বিতীয় গতিসূত্র আর একটা তৃতীয় গতিসূত্র। তো এই যে তৃতীয় গতিসূত্রটা আছে, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এই যে রিঅ্যাকশন মানে এই যে সূত্রটা আছে, এই সূত্রের ওপরে বেস করেই কিন্তু এই রকেটের যে উৎক্ষেপণ সেটা নির্ভর করে আছে। প্রথম সূত্রটাকে কি বলা হয়? মনে রাখতে হবে, প্রথম সূত্রটাকে কিন্তু জড়তার সূত্র বলা হয়ে থাকে, ঠিক আছে? দ্বিতীয় সূত্রটাকে কি বলা হয়? মনে রাখতে হবে, দ্বিতীয় সূত্রকে কিন্তু বলের পরিমাপের সূত্র বলা হয়ে থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবে, এখান থেকেও কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 4 নম্বর প্রশ্ন, যে পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো এর মান কত? তো দেখো যে পরম শূন্য তাপমাত্রা আছে এর মাত্রা কত? তো মনে রাখতে হবে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু এই পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের সেলসিয়াস স্কেলে মান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 5 নম্বর প্রশ্ন, যে আলোকবর্ষ কিসের একক? তো এর সঠিক অ্যান্সার কি হবে? আলোকবর্ষ কিন্তু হয়ে যাচ্ছে দূরত্ব বা ডিস্টেন্সের একক। আচ্ছা, এক আলোকবর্ষ মানে কিন্তু হচ্ছে আলো 1 বছরে যতটুকুনি দূরত্ব অতিক্রম করে সেটাকে কিন্তু আলোকবর্ষ বলে। অনেক সময় কিন্তু কোশ্চেন এরকমভাবে জিজ্ঞাসা করতে পারে যে আলোকবর্ষ ছাড়াও আলোর আরেকটা যে গুরুত্বপূর্ণ দূরত্বের একক আছে সেটা কি? সেটা কিন্তু হয়ে যাচ্ছে পারসেক। মনে রাখতে হবে 1 পারসেক সমান সমান কত হয়ে থাকে? 1 পারসেক সমান সমান কিন্তু 3.26 লাইট ইয়ার হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দৃশ্যমান আলোর বর্ণালীতে কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি হয়ে থাকে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি কার হয়ে থাকে? সেটা কিন্তু লালের হয়ে থাকে। সেই কারণের জন্যই কিন্তু লাল রঙকে এসওএস বা এমার্জেন্সি লাইট হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আচ্ছা যখন আমরা এই কোশ্চেনটা করলাম তাহলে আমরা ডেভিয়েশনটাও পড়ে নিই। ডেভিয়েশনকে কি বলে? চ্যুতি বলে, ঠিক আছে? অর্থাৎ একটা রশ্মি সবথেকে বেশি ডেভিয়েট হয় কোথায়, মানে সবথেকে বেশি বেঁকে যায় কোথায় বা কোন রশ্মিটা? তো মনে রাখতে হবে যে বেগুনি রশ্মি আছে, সেই বেগুনি রশ্মি কিন্তু সবথেকে বেশি ডেভিয়েট হয় আর সবথেকে কম কিন্তু লাল হয়, ঠিক আছে? তো এটা কিন্তু সবথেকে বেশি হয় আর লাল কিন্তু সবথেকে কম ডেভিয়েট হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 7 নম্বর প্রশ্ন, জলের বুদবুদ
জলের বুদবুদ বা ওয়াটার বাবেল জলের নিচে কোন ধরনের লেন্সের মতো আচরণ করে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অবতল লেন্সের মতো আচরণ করে। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে লেন্স সংক্রান্ত একটা সেপারেট ডেডিকেটেড ভিডিও আমি তোমাদের জন্য সায়েন্সের ক্লাসে এনে দিতে পারি, কিন্তু তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তোমাদের যদি কমেন্ট পাওয়া যায়, তোমাদের যদি ইচ্ছে থাকে, তাহলে কিন্তু লেন্স সংক্রান্ত একটা সেপারেট ভিডিও, লেন্সের ফর্মুলা, লেন্সের অঙ্ক আর লেন্সের কনসেপ্টটা তোমাদেরকে আমি একটা ভিডিওতে কমপ্লিট করে দিতে পারি। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নাম্বার প্রশ্ন, যে দাঁতের ডাক্তাররা রোগীদের দাঁত বড় করে দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করে থাকে? উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ নাকি দ্বি উত্তল দর্পণ? তো যারা ডেন্টিস্ট হয়ে থাকে সেই ডেন্টিস্ট কিন্তু কি করে থাকে, ডেন্টিস্টরা কিন্তু দাঁতের চিকিৎসার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। দেখবে সেলুনে যে শেভিং মিররটা ব্যবহার করা হয় সেই শেভিং মিররটাও কিন্তু অবতল দর্পণই হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নাম্বার প্রশ্ন, যে মানব চোখের লেন্সের প্রকৃতিটা কেমন? আমাদের চোখের ভেতরে যে লেন্সটা থাকে সেটা কেমন? দেখো, আমাদের চোখের ভেতরে যে লেন্সটা থাকে সেটা কিন্তু হচ্ছে বাইকনভেক্স লেন্স, অর্থাৎ সবার প্রথম কথা এটা কিন্তু একটা কনভেক্স লেন্স, আর এটা কিন্তু বাইকনভেক্স, অর্থাৎ এটা কিন্তু দ্বি উত্তল। ঠিক আছে, এটা হচ্ছে দ্বি উত্তল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভস নিচের কোন মাধ্যমের মধ্যে দিয়ে চলতে পারে না? তো দেখো, শব্দ কিন্তু একটা মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, সবার প্রথমে মনে রাখতে হবে এটা কেমন রকমের ওয়েভ, এটা কিন্তু একটা মেকানিক্যাল ওয়েভ, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ। আর যান্ত্রিক তরঙ্গ চলার জন্য কিন্তু কোনো না কোনো মাধ্যম প্রয়োজন হয়েই থাকে। ঠিক আছে, সেই কারণের জন্য শূন্য মাধ্যমে কিন্তু সাউন্ড চলতে পারে না, কিন্তু আলো যেহেতু একটা ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেই কারণের জন্য আলো কিন্তু চলতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, জলের ঘনত্ব বা ডেনসিটি অফ ওয়াটার কোন তাপমাত্রায় সব থেকে বেশি হয়? তো দেখো, জলের যে ঘনত্ব আছে, জলের যে ডেনসিটি আছে, সেটা কোন তাপমাত্রায় সব থেকে বেশি হয়? সেটা কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সব থেকে বেশি হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরিবাহীর রোধ কিসের ওপর, পরিবাহীর রোধ রেজিস্ট্যান্স কিসের ওপর বিপরীতভাবে পরিবর্তিত হয়? তো দেখো, পরিবাহীর যে রোধের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওহমস লটা মনে রাখতে হবে, ভি ইকুয়ালস টু আই আর, এটা কিন্তু হচ্ছে ওহমস ল। ঠিক আছে, দেখো এখান থেকে কিন্তু আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে দেখো রেজিস্ট্যান্স সমান সমান কি হয়ে থাকে, রেজিস্ট্যান্স সমান সমান কিন্তু রো এল বাই এরিয়া হয়ে থাকে। ঠিক আছে, এই ফর্মুলাটা থেকেও কিন্তু প্রচুর অঙ্ক পরীক্ষায় আসে, অর্থাৎ যে রেজিস্ট্যান্স আছে সেটা কিন্তু যে এল অর্থাৎ লেন্থ, সেই লেন্থের সঙ্গে কিন্তু সরল সমানুপাতিক সম্পর্কে থাকে। তারপরে যে তারপরে কিন্তু যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রার সঙ্গেও কিন্তু সরল সম্পর্কে সরল সম্পর্কে থাকে, কিন্তু যে এরিয়া অর্থাৎ যে প্রস্থচ্ছেদ সেটার সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে এক্স রে কে আবিষ্কার করেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রন্টজেন। এই কারণের জন্য কিন্তু এনাকে 1901 সালে প্রথম নোবেল পুরস্কারটা ফিজিক্সে দেওয়া হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার কেমিস্ট্রির প্রশ্ন শুরু হচ্ছে। পর্যায় সারণীর সব থেকে হালকা ধাতু কোনটা? যে পিরিয়ডিক টেবিল আছে সেখান থেকে কিন্তু তোমরা ধরে রাখো যে পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। এগেইন কিন্তু তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখছি, যদি তোমাদের পিরিয়ডিক টেবিলের উপরে কোনো স্পেশাল ডেডিকেটেড ভিডিও প্রয়োজন হয়, একটা ওয়ান শট ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি কভার করে দিতে পারি। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমাদের এই পর্যায় সারণীর সব থেকে হালকা ধাতু কিন্তু হয়ে যাচ্ছে লিথিয়াম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সাধারণ ঘরোয়া তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এমন একমাত্র অধাতু কোনটা? একটা অধাতু যেটা কেমন অবস্থায় থাকে, একটা অধাতু যেটা কিন্তু তরল অবস্থায় থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ব্রোমিন। অনেক সময় কিন্তু এর কালারটাও জিজ্ঞাসা করে, এর কালারটা কিন্তু লাল হয়ে থাকে, লাল, বা আমরা কিন্তু বলতে পারি এটাকে অনেক সময় কিন্তু গোলাপিও বলা হয়। ঠিক আছে, বা এক কথায় বলতে পারি রেডিশ হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16 নম্বর প্রশ্ন, যে লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে N2O, এটাই কিন্তু লাফিং গ্যাসের রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আমলিক দ্রবণে নীল লিটমাসে কেমন রং পরিবর্তন করে? তো আমরা পিএইচ স্কেল সম্পর্কে জানি। লিটমাসের ধারণ দেখো, লিটমাসের কিন্তু অরিজিনাল কালার বেগুনি হয়ে থাকে। যখন আমরা লাল লিটমাসকে অ্যাসিডের মধ্যে লাল লিটমাসকে যখন আমরা বেসের ভেতরে দিয়ে দেবো তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, তখন কিন্তু সেটা নীল রং হয়ে যাবে। আর এরই উল্টোটা কিন্তু এইখানে হয়ে যাবে, যখন নীল লিটমাসকে অ্যাসিডের মধ্যে দেবো তখন কিন্তু সেটা লাল হয়ে যাবে। তো কোশ্চেন কি করেছে, যে আমলিক দ্রবণে কি হয়ে যাবে, আমলিক দ্রবণে কিন্তু লাল হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে,
যে মাস্টার্ড গ্যাস তৈরিতে ফল পাকানোর জন্য কোন গ্যাসীয় হাইড্রোকার্বনটা ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কি হবে এটার? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান এ, ইথিন বা ইথিলিন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, যে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি? তো এখানে কিন্তু যেহেতু এগুলো তোমার প্রিভিয়াস ইয়ারের শিপ থেকে ডাইরেক্ট কপি করা, সেক্ষেত্রে কিন্তু এগুলো এরকম এসেছে। তো তোমাদেরকে আমি সংকেতটা বলে দিচ্ছি। দেখো, যে প্লাস্টার অফ প্যারিস থাকে, সেই প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি হচ্ছে? সংকেত কিন্তু হচ্ছে CaSO4 হাফ H2O। ঠিক আছে, এটাকে কিন্তু কি বলা হয়? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সোডিয়াম কার্বনেট, অর্থাৎ Na2CO3, এটা কিন্তু এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আধুনিক পর্যায় সারণী কে আবিষ্কার করে? তো পর্যায় সারণীর ফাদার অফ পর্যায় সারণী কাকে বলা হয়? ফাদার অফ পিরিয়ডিক টেবিল কাকে বলা হয়? সেটা কিন্তু মেন্ডেলিভকে বলা হয়। আর তারপরে কিন্তু নিউল্যান্ডের, জানি যে নিউল্যান্ড কিন্তু যে গানের সুরে বা সপ্তম সুরে কিন্তু পিরিয়ডিক টেবিল বানিয়েছিল, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে যায়। আর হেনরি মোজলে কিন্তু মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিল সেটা বানিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে তামার বা কপারের সাথে দস্তা মিশিয়ে কোন সংকর ধাতু বা অ্যালয় তৈরি করা হয়? তো কপার প্লাস Zn মিশিয়ে কোনটা তৈরি করা হয়? সেক্ষেত্রে কিন্তু পিতল বা ব্রাস তৈরি করা হয়। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বৈদ্যুতিক বাল্বের ভেতরে বায়ু নিষ্কাশন করতে সাধারণত কোন গ্যাস ভরা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আর্গন। সরি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পিএইচ স্কেলে প্রশম দ্রবণের পিএইচ এর মান কত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 7, এর এক্সাম্পল কিন্তু হচ্ছে জল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, রান্নার এলপিজি সিলিন্ডারে সুগন্ধ প্রদান করতে, দেখো এখানে সুগন্ধ হবে না, এটা একটা টাইপিং মিস্টেক আছে, এটা কিন্তু দুর্গন্ধ হবে। দেখবে যখন গ্যাস লিকেজ হয় তখন কিন্তু এই গ্যাসটা বেরোয়, তো সেটা কিন্তু হচ্ছে ইথাইল মারক্যাপট্যান। ঠিক আছে, যাতে কিন্তু আমরা লিকেজটা বুঝতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে কোন মূল ধাতু মেশানো হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্রোমিয়াম এবং নিকেল। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো বায়োলজির কোশ্চেন শুরু হচ্ছে, যে কোষের শক্তিঘর কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এর কিন্তু আরেকটা নামও আছে, এটাকে কিন্তু এনার্জি কারেন্সিও বলা হয়ে থাকে। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। লাইসোজোমকে কি বলা হয়? একসঙ্গে আমি বলে দিই, লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়। রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমকে কিন্তু কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকের 28তম প্রশ্ন, যে উদ্ভিদের মূল থেকে পাতায় জল এবং খনিজ পরিবহন। দেখো, জল এবং খনিজ লবণ বললে কিন্তু জলফর কি হয়ে থাকে? জলফর কিন্তু জাইলেম হয়ে থাকে। আর ফুড মানে খাদ্য বললে কিন্তু সেটা ফ্লোয়েম হয়ে যাবে। এই দুটো কিন্তু উদ্ভিদের জটিল স্থায়ী কলা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আত্মঘাতী থলি, একটু আগেই বললাম, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লাইসোজোম। পরবর্তী প্রশ্ন দেখব, যে মানবদেহের সবথেকে বড় গ্রন্থি কোনটা? তো আমরা প্রত্যেকেই জানি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যকৃৎ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানব রক্তে অক্সিজেন পরিবহনের কাজ করে কে? তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি, হিমোগ্লোবিন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করে? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে রিকেট রোগ সাধারণত কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন ডি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকে 34তম প্রশ্ন, যে মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য বা পেশির গতি নিয়ন্ত্রণ করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। আর যেহেতু আমাদের রিভিশনের ক্লাস, সেহেতু কিন্তু আমরা কুইক রিভিশন করছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ডায়াবেটিস বা বহুমূত্র রোগটি কোন হরমোনের নিশ্চিতের ঘাটতির জন্য হয়ে থাকে? তো এটা কিন্তু ইনসুলিনের জন্য হয়ে থাকে। আর একটা মনে রাখবে, এডিএইচ, এটার জন্য কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস হয়ে থাকে। এটারই কিন্তু আর একটা নাম আছে ভেসোপ্রেসিন। ঠিক আছে, ভেসোপ্রেসিন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানবদের ক্ষুদ্রতম হাড় কোনটা? তো সেটা কিন্তু আমাদের কানে থাকে, সেটা কিন্তু হচ্ছে স্টেপিস। আর সবথেকে বড় হাড় কোনটা? সবথেকে বড় হাড় কিন্তু হচ্ছে উরুর হাড়, ফিমার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, এখানে প্লাস্টিড সম্পর্কে মনে রাখবে, প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার কারণ এদের কিন্তু নিজস্ব কি থাকে? নিজস্ব ডিএনএ থাকে আর নিজস্ব রাইবোজোম থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানবদেহের লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লাল অস্থি মজ্জা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সালোক সংশ্লেষের প্রক্রিয়াজাত উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে কোন গ্যাস নির্গত হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অক্সিজেন গ্যাস নির্গত হয়। আজকের লাস্ট প্রশ্ন দেখো কি বলছে, পেসমেকার যন্ত্রটি মানবদেহের কোন
অঙ্গের কার্যকারিতা স্বাভাবিক রাখতে ব্যবহার করা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হৃৎপিণ্ড। অনেক সময় কিন্তু পেসমেকার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, এটা কোন নোডের মধ্যে পড়ে? এটা কিন্তু সাইনো অ্যাট্রিভিয়াল নোড বা SA নোডের মধ্যে পড়ে। তো আজকে 40টা কোশ্চেন ছিল, এইভাবে কিন্তু একদম তোমাদের পরীক্ষা 21শে আগস্ট পর্যন্ত হবে। 21 আগস্ট পর্যন্ত চেষ্টা করব তোমাদের জিকেগুলোকে কুইক রিভিশন করিয়ে দেওয়ার জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইকের মাধ্যমে জানাবে। তোমাদের কোনো টপিকে ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।